হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো নিটের 2022-এর ক্র্যাশ কোর্সের ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং ক্র্যাশ কোর্সে কি কি তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে সেটা একটুখানি দেখো, আমি দেখিয়ে দিই। এখানে ফার্স্টেই তোমরা পেয়ে যাচ্ছ ক্র্যাশ কোর্সে কি কি দেখো অ্যাভেলেবেল আছে সেটা আমরা দেখে নিই একটু। ক্র্যাশ কোর্সে দেখো তোমরা যেরকম আমি এর আগেও বলে রেখেছি, রেকর্ডেড ক্লাস পাবে, প্রত্যেকটা টপিকের উপর বেস করে রেকর্ডেড ক্লাস পাবে। তার সাথে লাইভ এনসিইআরটির ডিসকাশন, যেরকম আমি ইউটিউবে আপলোড করছি সেরকম ক্র্যাশ কোর্সের পেড কোর্সেও কিন্তু তোমরা লাইভ ডিসকাশন পাবে। এনসিইআরটির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়িয়ে দেওয়া হবে। প্লাস হচ্ছে লাইভ কোশ্চেন্স ডিসকাশন এবং প্রিভিয়াস ইয়ার্স আর কি পিওয়াইকিউ আর মডেল পেপার যেগুলো পাবে আছে বলতে পারো নিটের জন্য দরকার, সেরকম পিওয়াইকিউ আর মডেল কোশ্চেন পেপার তোমাদের লাইভ সলভ করানো হবে। তো তাহলে রেকর্ডেড ক্লাস পাচ্ছ, লাইভ এনসিইআরটি ডিসকাশন ক্লাস পাচ্ছ, কোশ্চেন অ্যান্সার লাইভ ডিসকাশন ক্লাস পাবে, প্লাস রেকর্ডেড ক্লাসেও প্রচুর কোশ্চেন অ্যান্সার ডিসকাশন পাবে। আর হচ্ছে অবশ্যই কিন্তু মক টেস্ট অ্যাভেলেবেল। এই মক টেস্টটাও কিন্তু আপলোড থাকবে, তোমরা তোমাদের টাইম মতন টেস্ট দেবে। প্লাস আমরা এই লাইভ ক্লাসগুলোতে কিন্তু লাইভ মক টেস্টের ব্যবস্থাও করা আছে, এবার এই মক টেস্টটা পুরোটাই পেড কোর্স যারা নেবে তাদের মধ্যে আসছে। আর এনসিইআরটি ডিসকাশন ক্লাস আর কোশ্চেন সলভিং ক্লাস কিন্তু ইউটিউবেও বেশ কিছু আপলোড হবে, ফ্রি ক্লাস যেগুলো, আর কিছু কিছু অবশ্যই যেগুলো তোমার পেড কোর্সে থাকবে সেগুলো তো থাকছেই। আর এক্সামটা পেড কোর্সের মধ্যে থাকছে শুধু, ঠিক আছে? ক্লিয়ার হলো? সেখানে লাইভ মানে টিচার সামনে থেকে তোমাদের টাইম দেবেন, তোমাদেরকে সলভ করতে হবে, টিচার তখনই সলভ করিয়ে দেবেন, কি প্রবলেম না প্রবলেম তোমরা বলবে, সেরকম মক টেস্ট থাকবে। আর কিছু মক টেস্ট আপলোডেড থাকবে, তোমরা তোমাদের টাইম মতন মানে একদম প্রপার টাইম মেনটেন করে টেস্ট দেবে। হয়ে গেল। এরপর তাহলে নেক্সট শুরু করা যাক। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, আমরা আজকে কি পড়বো না, চ্যাপ্টারটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। দেখে ফেলো, আমরা আজকে পড়বো হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। হলো রিপ্রোডাকশন ইন অর্গানিজমসের মধ্যে দেখো আমাদেরকে পড়তে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, দুরকমই পড়তে হবে, সেটাই এখানে প্রথম দেখিয়েছে। ক্লাস 12-এর একটা ফার্স্ট চ্যাপ্টার জানো তোমরা, এই ইউনিটের আন্ডার চারটে চ্যাপ্টার আছে, রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, হিউম্যান রিপ্রোডাকশন আর রিপ্রোডাক্টিভ হেলথ। তো এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ইউটিউবে পড়াচ্ছি। হলো, এখানে একদম স্টার্টিং এ ইন্ট্রোডাকশন পার্টটা চলো আমরা একটু দেখে নিই। বলছে ইচ অ্যান্ড এভরি অর্গানিজম ক্যান লিভ অনলি ফর আ ক্রিয়েশন পিরিয়ড অফ টাইম। চলো আমরা দেখে নিই। ইচ অ্যান্ড এভরি অর্গানিজম ক্যান লিভ অনলি ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম, মানে আমরা সবাই ইমর্টাল নয়, জানি আমরা মর্টাল, কেন না কিছু সময়ের জন্যই আমরা বাঁচবো, এবং যে সময় পর্যন্ত যে কোনো অর্গানিজম বেঁচে থাকে সেটাকেই তার লাইফ স্প্যান বলে। তাহলে লাইফ স্প্যান যখন শেষ হয়ে যাবে তো তখন তার কি হবে? লাইফ স্প্যান যখন শেষ হয়ে যাবে তখন তার কি হবে? তো সেই জন্যই যে কেউ তো সারা জীবন বাঁচবে না, এবং যেহেতু সে সারা জীবন বাঁচছে না তো তাই তার পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়ে যেতে হবে, সেটাই আমরা এখানে পড়বো রিপ্রোডাকশন। যে একটা লাইফ স্প্যানের পর তার ডিস্ট্রয় হয়ে যাবে, তার নেক্সট জেনারেশন সেটা সার্ভাইভ করবে, বা কি বলা যেতে পারে তার হেরিডিটিটাকে নেক্সট জেনারেশন পর্যন্ত বা নেক্সট লাইফে বয়ে নিয়ে যাবে। এই তো এবার দেখো এখানে তোমাকে কি বলা হচ্ছে, যে অর্গানিজমস যেগুলো আছে, আমরা বলছে এখানে ব্যাপারটা যে এক্সট্রিমস আর মানে যেগুলো লাইফ স্প্যান ধরো পাচ্ছি মোস্ট অফ দ্য লিভিং অর্গানিজমস, তাতে দেখো বলছে যে ওরা মানে কি বলা যেতে পারে অর্গানিজমসগুলো তারা কিন্তু ফিউ ডেজ বাঁচে, এরকম কিছু অর্গানিজমসও পাবে। আবার কোনোটাকে আমরা দেখবো অ্যাজ লং অ্যাজ ফিউ থাউজেন্ড ইয়ার্স হতে পারে, যাদের লাইফ স্প্যান ছোট কি বড় সেটার উপর ডিপেন্ড করবে। ইউ মে নোট দ্যাট লাইফ স্প্যানস অফ অর্গানিজমস আর নট নেসেসারিলি কোরিলেটেড উইথ দেয়ার সাইজ, মানে এরকম ব্যাপার নেই যেটা ছোট সাইজে সে কম জীবন বাঁচবে, যে সাইজে বড় সে অনেক বেশি জীবন বাঁচবে, তো সেরকম কোনো ব্যাপার নেই। সিমিলারলি বলছে ম্যাঙ্গো ট্রি হ্যাজ আ মাচ শর্টার লাইফ স্প্যান অ্যাজ কম্পেয়ার টু আ পিপল ট্রি। পিপল ট্রি অনেক ছোট হয় কিন্তু ম্যাঙ্গো ট্রি তার থেকে কম বাঁচে, ম্যাঙ্গো ট্রি সাইজ বড়। তো সেটাই বললো যে সাইজের উপর দেখো ডিপেন্ড করবে না যে কত লাইফ
পর্যন্ত সেই অর্গানিজমটা সার্ভাইভ করবে। তারপর বলছে কি তাহলে লাইফ স্প্যান যাই হোক না কেন, ডেথ অফ এভরি ইন্ডিভিজুয়াল অর্গানিজম ইজ আ সার্টেনটি, দ্যাট ইজ নো ইন্ডিভিজুয়াল ইজ ইমর্টাল, কেউ ইমর্টাল নয়। সিঙ্গেল সেলড অর্গানিজমসকে তুমি বলতে পারো। ওয়াই ডু উই সে দেয়ার ইজ নো ন্যাচারাল ডেথ ইন সিঙ্গেল সেলড অর্গানিজমস? Given this reality, have you ever wondered how vast number of plants and animal species have existed on earth for several thousand years? There must be some processes in living organisms that ensure this continuity. কি বললো না, লিভিং অর্গানিজমস এর আমরা বলতে পারি সেই অর্থে কোনো ডেথ নেই। কেন ভেবে দেখো, এটা যদি একটা ইউনিসেলুলার অর্গানিজম হয়, ইউনিসেলুলার একটা ব্যাকটেরিয়াই ধরে নাও, ইউনিসেলুলার একটা ব্যাকটেরিয়া, তো এই ব্যাকটেরিয়াটা যখন ডিভাইড করছে, ওদের সেল ডিভিশনও যা, ওদের রিপ্রোডাকশনও তাই। তো তাহলে এটা ডিভাইড করে দুটো সেল হয়ে গেল, আবার এখান থেকে যখন ডিভাইড হবে মানে এ ডিভাইড করবে আরো দুটো হয়ে গেল, এর থেকে আরো দুটো। তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি ইউনিসেলুলার অর্গানিজমস হয় তাহলে তো তার কোনো ডেথ হবে না। হ্যাঁ, এবার তুমি বলতে পারো হার্শ কন্ডিশন, মানে ওর প্রপার নিউট্রিয়েন্টস পাচ্ছে না, পিএইচ পাচ্ছে না, টেম্পারেচার পাচ্ছে না, ওয়াটার পাচ্ছে না, তার বেঁচে থাকার জন্য যে নিউট্রিয়েন্টসগুলো দরকার সেগুলো পাচ্ছে না, তো তখন ডেথ হবে। কিন্তু সেই অর্থে বলতে গেলে দেখো বলছে যে যদি আমরা দেখি যে একটা ইউনিসেলুলার অর্গানিজমস, তো সেক্ষেত্রে দেখতে গেলে দেখো বলছে যে ডেথ অফ every individual organisms is a certainty, that is no individual is immortal, কেউ immortal নয়, but বলছে except single celled organisms. Why do we say there is no natural death in single celled organisms? কি বললাম, এই যে কোশ্চেন্স গুলো এনসিইআরটি জিজ্ঞেস করে তার উত্তরটা খোঁজার আমাদের চেষ্টা করতে হবে যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, এবং বিশ্বাস করো এগুলো থেকেই তোমাদেরকে নিটে কোশ্চেন্স এদিক ওদিক করে ঘুরিয়ে দেয় এবং মনে হয় যে বিশাল একটা কিছু টাফ কোশ্চেন্স এসে গেছে, আর কিছুই না, একটু ভালো করে এগুলো বুঝে নিতে হবে। বলছে যে আমরা সবাই মর্টাল, ইমর্টাল কেউ নয়, কিন্তু সিঙ্গেল সেলকে দেখতে গেলে সেই অর্থে ইমর্টাল বলতে পারি, কেন এই একটা সেল সেখান থেকেই তো আমরা বলছি দুটো হচ্ছে, তাহলে এটা থেকেই দুটো হয়েছে, তাহলে এর থেকেই তো এটা তৈরি হচ্ছে, এর থেকে তৈরি হয়েছে মানে এই তো নয় যে মরে গেছে, তো তাহলে ওটা কি ইমর্টাল ফর্মে আমরা বলতে পারি। বোঝা গেল নিশ্চয়ই। এর পরের স্লাইডে চলো আমরা কি পড়বো, দেখো এখানে অনেকগুলো পিকচার্স দিয়েছে, এটা আমরা ছবিগুলো জাস্ট দেওয়া, দেন এই পোর্শন থেকে দেখো ইম্পর্টেন্ট আমাদেরকে পড়তে হবে। কি বলছে, রিপ্রোডাকশন কি সেটা দেখো এখানে বলছে। রিপ্রোডাকশনে বলছে যে reproduction is defined as a biological process in which an organism gives rise to young ones offspring similar to itself. reproduction এ যে যেমন সে তার মতন নতুন অর্গানিজমকে তৈরি করে। The offspring grow, mature and in turn produce new offspring, grow করে, mature করে, নতুন offspring বা নতুন জীবের সৃষ্টি করে। তারপর thus there is a cycle of birth, growth and death, মানে জন্ম হলো, দেন গ্রোথ হবে, তারপর মৃত্যু হবে, এটাই নর্মাল। রিপ্রোডাকশন enables the continuity of the species generation after generation, একটা স্পিসিসের একটা জেনারেশন থেকে একটা জেনারেশনের যে কন্টিনিউটি দরকার রিপ্রোডাকশনই সেটা বা জননী সেটা মেনটেন করে। দেন বলছে ইউ উইল স্টাডি ল্যাটার ইন চ্যাপ্টার 5, সেটা আমরা পরে পড়বো, হাউ জেনেটিক ভ্যারিয়েশন ইজ ক্রিয়েটেড অ্যান্ড ইনহেরিটেড ডিউরিং রিপ্রোডাকশন। আমরা অলরেডি দেখো মিওসিস সেল ডিভিশন পড়েছি এবং মিওসিস সেল ডিভিশনে দেখেছি যে কি হয় না রিকম্বিনেশন হচ্ছে, রিকম্বিনেশন হচ্ছে। তো তাহলে মিওসিসের রিকম্বিনেশন হয়েছে, রিকম্বিনেশন কেন হয়েছে না ক্রস ওভার হয়েছিল বলে বা ক্রসিং ওভার হয়েছিল বলে, তো সেখান থেকেই আমরা বলতে পারি ইনহেরিটেন্স মানে ভ্যারিয়েশন এসেছে ইনহেরিটেন্সের জন্য। বলো there is a large diversity in the biological world and each organism has evolved its own mechanism to multiply and produce offspring। বলছে কি না বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে ডিফারেন্স রয়েছে এবং প্রত্যেকটা অর্গানিজমস নিজের মতন করে কিন্তু মাল্টিপ্লাই করছে এবং নতুন তাদের অফস্প্রিংকে বা নতুন জেনারেশনকে তৈরি করছে। দ্য অর্গানিজমস হ্যাবিট্যাট মানে অর্গানিজমের যে বাসস্থান আছে, ইটস ইন্টারনাল ফিজিওলজি অ্যান্ড সেভারাল আদার ফ্যাক্টরস আর কালেকটিভলি রেসপন্সিবল ফর হাউ ইট রিপ্রোডিউস। তোমার কোশ্চেন থাকতে পারে যে রিপ্রোডাকশন কিসের উপর ডিপেন্ড করছে,
কি বললো না একটা অর্গানিজমস সে যেখানে বসবাস করে, একটা কোশ্চেন্সে যে একটা অর্গানিজমসের রিপ্রোডাকশন কি কি বিষয়ের উপর নির্ভর করছে, হ্যাবিট্যাট মানে তার বাসস্থান, ইন্টারনাল ফিজিওলজি মানে অভ্যন্তরীণ শারীরবৃত্তীয় ঘটনা কি হচ্ছে, তার বাসস্থান, তার অভ্যন্তরীণ শারীরবৃত্তীয় ঘটনা, এবং আদার্স অনেক ফ্যাক্টরস বলছে দেখো কালেকটিভলি রেসপন্সিবল ফর হাউ ইট রিপ্রোডিউস, কিভাবে রিপ্রোডিউস করবে, বেসড অন ওয়েদার দেয়ার ইজ আ পার্টিকুলার পার্টিসিপেশন অফ ওয়ান অর্গানিজম or two in the process of reproduction, it is two type। কি বললো না রিপ্রোডাকশনে একটা অর্গানিজম পারফর্ম করবে না দুটো অর্গানিজম লাগবে, তার উপর বেস করে আমরা জনন বা রিপ্রোডাকশনকে দুটো ভাগে ভাগ করব। কি কি, একটাকে বলবো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেখানে দেখো বলছে যে অনলি ওয়ান প্যারেন্ট ইজ রিকোয়ার্ড, মানে শুধুমাত্র একটাই প্যারেন্টের দরকার পড়বে উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ গ্যামেট ফর্মেশন, তার মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো গ্যামেটের রিকোয়ারমেন্টস নেই এবং একটা প্যারেন্ট দিয়েই কিন্তু রিপ্রোডাকশন হবে। হলো when two parents opposite sex, একটা মেল একটা ফিমেল, participate in the reproduction বা reproductive process and also involve the fusion of male and female gametes, মেল আর ফিমেল গ্যামেটসের ফিউশন হতে হবে, ফার্টিলাইজেশন হতে হবে, নিষেক হতে হবে, তবে গিয়ে জনন সম্পন্ন হবে, সেরকম জননকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলবো। ক্লিয়ার হলো? এরপরে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পড়ছি আমরা। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে দেখো কি বলছে যে in this method a single individual, আমরা এক্ষুনি বললাম যে একটা ইন্ডিভিজুয়াল হলে হয়ে যাবে, দুটো প্যারেন্টের দরকার নেই, capable for producing of offspring, as a result the offspring that are produced are not only identical to one another but are also exact copies of the parent। তাহলে আমাদের যদি ক্লোন বানাতে হয় মানে এক্সাক্ট প্যারেন্টাল কপি বানাতে হয়, নিশ্চয়ই সেক্সুয়াল রিপ্রোডাকশন পারফর্ম করলে হবে না, কেন সেখানে ভ্যারিয়েশনস হবে, রিকম্বিনেশনে নতুন ক্যারেক্টার আসবে, তাহলে এক্স্যাক্টলি প্যারেন্টের মতোই অফস্প্রিং তৈরি করতে হলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে হবে। হলো এই যে টার্মটা দেখো ক্লোন ইজ ইউজ টু ডেসক্রাইব সাচ মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি সিমিলার ইন্ডিভিজুয়ালস, তাহলে ক্লোনস আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের দ্বারা তৈরি হতে দেখতে পাই। নিশ্চয়ই সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্বারা আমরা ক্লোন তৈরি হতে দেখব না, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনই আমরা দেখব ক্লোন তৈরি হচ্ছে। এরপর এখানে দেখো কিছু বাইনারি ফিশন অফ অ্যামিবা, বার্ডিং ইন ইস্ট, এক্সাম্পল অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ছবি মুখস্থ মানে পয়েন্টিং তোমরা দেখতেই পারো, কিন্তু বার্ডিং আমরা জানি ইস্টের হবে, আর বাইনারি ফিশন এখানে অ্যামিবার পিকচারে দিচ্ছে। এখানে দেখো আমরা বাইনারি ফিশন পাচ্ছি, বাইনারি ফিশনের বাংলা হচ্ছে দ্বিবিভাজন, মানে এখানে অ্যামিবার নিউক্লিয়াসটা ছিল, অ্যামিবার নিউক্লিয়াস দেখো ভাগ হয়ে দুটো ভাগ ডটার সেল হয়ে গেছে নিউক্লিয়াস থেকে, তো সেই জন্যই আমরা বলছি ইউনিসেলুলারদের ইমমর্টাল বলতে পারি। এবং অ্যামাইটোসিস সেল ডিভিশন টাইপ দেখছি, কেন নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দেখো একই সাথে ডিভাইড করছে, অ্যামাইটোসিস নিউক্লিয়ার আর সাইটোপ্লাজম একই সাথে ডিভাইড করছে, তো এইভাবে রিপ্রোডাকশনও হচ্ছে, সেল ডিভিশনও হচ্ছে। হলো এরপর বলছে যে ওয়াইড স্প্রেড কি কি হয়, মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে আর একটু ডিটেলসে যদি আমরা দেখি তো তাহলে সেখানে আমরা কি বলবো, সেটা দেখো কি বলছে যে asexual reproduction is among different groups of organisms আমরা দেখতে পাই। asexual reproduction is common among single celled organisms and in plants and animals with relatively simple organizations, মানে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ প্রাণী এবং এককোষী যে প্রাণীরা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা asexual বা অযৌন জননটা বেশি দেখতে পাই। হলো in protist and monera, তাহলে কি বললো monera এবং protista, the organisms or parent cell divides by mitosis into two to give rise to new individuals, তাহলে দুজনকে আমরা পেলাম যা প্রোটিস্ট আর বলছে মনেরা। মনেরাতে কারা আছে, মনেরা মিন্স ব্যাকটেরিয়া, মনেরা মিন্স ব্যাকটেরিয়া, প্রোটিস্টে আমরা মেনলি সব অ্যালগিদের পাবো, ঠিক। তাহলে মনেরা আর প্রোটিস্টা মিন্স ব্যাকটেরিয়া অ্যালগি, এদের ক্ষেত্রে দেখো বলছে যে এরা কিন্তু মোটামুটি আমরা সেল ডিভিশন ইজ
the mode of reproduction, cell division itself the mode of reproduction, cell division itself the mode of reproduction। কেন না ব্যাকটেরিয়া, মনেরা আর প্রোটিস্ট, অ্যালগি, বিশেষ করে যারা ইউনিসেলুলারে আছে, সেল ডিভিশনও যা, মোড অফ রিপ্রোডাকশনও তাই। কেন সেলটা ডিভাইড হয়ে গেলেই আমরা বলতে পারছি যে ওদের রিপ্রোডাকশনও হচ্ছে, কেন নতুন অর্গানিজমই তৈরি হয়ে যাচ্ছে, একটা যেহেতু সেল আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা কয়েকজনের ছবি দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা চিনি। ক্লামাইডোমোনাস, এখানে পেনিসিলিয়ামের ছবি, এখানে দেখো হাইড্রার বার্ডিং পাচ্ছি, আর স্পঞ্জের এখানে গেমিউলস ফর্ম হয়েছে। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে যে আমরা ক্লামাইডোমোনাসে জুস্পোর পাচ্ছি, এই যে এটাকে মনে রাখতে হবে যে ক্লামাইডোমোনাসের রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল জুস্পোরের দ্বারা হচ্ছে, পেনিসিলিয়ামের দেখো কনিডিয়া দিয়ে হচ্ছে, হাইড্রার বার্ডিং এর থ্রু হচ্ছে, আর স্পঞ্জের গেমিউলস ফর্মেশন হচ্ছে। মনে থাকবে হাইড্রার বার্ডিং, স্পঞ্জের গেমিউল ফর্মেশন, কনিডিয়া হচ্ছে গিয়ে পেনিসিলিয়ামের, আর ক্লামাইডোমোনাসের হচ্ছে জুস্পোর। জুস্পোরের মানে কি? জুস্পোর মানে মোটাইল স্পোর। মোটাইল মানে এই যে ফ্লাজেলা আছে, জুস্পোর মানে হলো ফ্লাজেলেটেড স্পোর বা ফ্লাজেলা যুক্ত স্পোর বা মোটাইল স্পোর বা গমনে সক্ষম স্পোর, যাই বলো না কেন। তো তাহলে এই মোটাইল স্পোরকে আমরা জুস্পোর বলি, সেটা দিয়ে ক্লামাইডোমোনাসের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখছি। হলো এরপরে দেখো বলছে মেনি সিঙ্গেল সেলড অর্গানিজমস, এককোষী যে অর্গানিজমসগুলোকে আমরা পাই তাদের বলছে দেখো বাইনারি ফিশন পাই, মানে দ্বিবিভাজন, এক্ষুনি আমরা দেখে এলাম। ওয়্যার আ সেল ডিভিশন ইন্টু টু হাবস অ্যান্ড ইচ র্যাপিডলি গ্রোজ ইন্টু অ্যাডাল্ট, মানে দুটো ভাগে ভাগ হয়ে যাবে সেল, এবার ওগুলো ম্যাচিওর হয়ে যাবে খুব তাড়াতাড়ি অ্যাডাল্টে। এক্ষুনি দেখলাম আমরা অ্যামিবার ছবি, আর প্যারামিসিয়ামেরও এরকম পাই। খুব ভালো করে এক্সাম্পল পড়তে পড়তে যেতে হবে। হলো ইন ইস্ট বলছে ইস্টে সেল ডিভিশন ইজ unequal and small bulbs are produced that remain attached initially to the parent cell, which eventually get separated and mature into new yeast organism cells, যেটাকে আমরা budding বলি। হলো under unfavorable condition of amoeba withdraws its pseudopodia and secretes a 3-layered hard covering or cyst around its cell. This phenomenon is termed as এনসিস্টেশন। এনসিস্টেশন খুবই ইম্পর্টেন্ট। তাহলে কাদের দেখলাম না, বলছে দেখো যখন অ্যামিবা, ঠিক আছে, আনফেভারেবল কন্ডিশনে থাকে, আনফেভারেবল কন্ডিশন, আন্ডার আনফেভারেবল কন্ডিশন। আনফেভারেবল কন্ডিশন মানে কি? যখন অ্যামিবা এমন কন্ডিশনে রয়েছে যেটা তার জন্য ফেভারেবল নয়, মানে ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছে না, জল আবহাওয়া ঠিক নয়, ও গ্রো করতে পারবে না, নর্মাল বাইনারি ফিশন করবে না। প্যারামিসিয়াম বা অ্যামিবা যেমন দেখি, তখনও কি করছে, একটা থিক কভারিং তৈরি করে ফেলছে ওর বাইরেটায়, যাতে প্রোটেক্ট করতে পারে সেই সময় অর্গানিজমটা নিজেকে। তো সেই যে ফেনোমেননটা, সেটাকে আমরা বলবো এনসিস্টেশন। হলো এবার বলছে যখন ফেভারেবল কন্ডিশন আসবে তখন এনসিস্টেড অ্যামিবা, এনসিস্টেড অ্যামিবা, তাহলে এনসিস্টেশন কখন হয়? আনফেভারেবল কন্ডিশনে। আনফেভারেবল কন্ডিশনে এনসিস্টেশন হয়। এবার যখন ফেভারেবল কন্ডিশন এলো তখন বলছে দেখো মাল্টিপল ফিশন। বাইনারি ফিশন একরকম, আমরা এক্ষুনি পড়লাম যে একটা থেকে দুটো হয়, আর মাল্টিপল ফিশন মানে মোর দ্যান ওয়ান, একটা থেকে বেশি অর্গানিজমস ওই এনসিস্টেশন, ওই সিস্ট যেটা ফর্ম করেছে সেটাকে বাস্ট করবে এবং অনেক বেশি অর্গানিজমস একসঙ্গে তৈরি হবে। তো সেটাই হচ্ছে produce many minute amoeba or pseudopodospore. The cysts were burst out and the spores are liberated in the surrounding medium to grow up into many amoeba, মানে বাস্ট করে যাবে, অনেক অ্যামিবা তৈরি করবে। হলো এই যে প্রসেসটা, তাকে আমরা বললাম হলো স্পোরিউলেশন। তার মানে কি বোঝা গেল? অ্যামিবা যখন ফেভারেবল কন্ডিশনে আছে, অ্যামিবা ফেভারেবল কন্ডিশনে আছে, আচ্ছা, আর অ্যামিবা আনফেভারেবল কন্ডিশনে আছে। হলো তাহলে ফেভারেবল কন্ডিশনে কি করবে? বাইনারি ফিশন করবে।
বাইনারি ফিশন করলো। আর যেই আনফেভারেবল কন্ডিশনে চলে গেল, আনফেভারেবল কন্ডিশনে প্রথমে আমরা দেখব এনসিস্টেশন হলো, এনসিস্টেশন পারফর্ম করলো, এনসিস্টেশন করে সিস্ট ফর্ম করে রেজিস্ট করলো বা ওই আনফেভারেবল কন্ডিশনটাকে ওভারকাম করলো। তারপরে আমরা দেখব স্পোরিউলেশন হলো, স্পোরুলেশন হলো কখন না আনফেভারেবল কন্ডিশনে এনসিস্টেশন করে বসেছিল, আনফেভারেবল কন্ডিশনটা যখন ফেভারেবল হলো তখন তোকে আবার পারফর্ম করতে হবে, জনন নতুন তৈরি করতে হবে, সেল ডিভাইড করতে হবে, তখন যেটা করলো তার নাম হলো স্পোরিউলেশন। বোঝা গেল? নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট এখানে দেখো আমরা প্ল্যান্টে চলে এসেছি, সেখানে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখো দেখছি যে এখানে পটাটো জার্মিনেটিং আইবার্ডস, এই যে আইবার্ডস আমরা বাজার থেকে আলু নিয়ে এলেও দেখতে পাই, এরকম আইবার্ডস তৈরি হয়, ওখান থেকেও কিন্তু নতুন প্ল্যান্ট পটাটো প্ল্যান্ট তৈরি হয়। তো সেটাই এখানে দেখাচ্ছে যে আই অফ পটাটো, সেটা হলো ভেজিটেটিভ রিপ্রোডাকশনে হেল্প করে। এটা দেখো রাইজোম, আমরা অ্যাডভেন্টিসিয়াস রুটস দেখতে পাচ্ছি, রাইজোমস নোডস এগুলো রয়েছে আর জিঞ্জারে। থার্ডে দেখো পাচ্ছি হলো অ্যাগেভের আমরা বুলবিলস পাচ্ছি, ঠিক আছে। ব্রায়োফাইলামের আমরা জানি, ব্রায়োফাইলামের বাংলা ওই পাথরকুচি পাতা, তার লিফের সাইড দিয়ে অ্যাডভেন্টিসিয়াস বার্ডস হয়, মানে লিফ থেকে রিপ্রোডাকশন হয়ে যায়, ভেজিটেটিভ রিপ্রোডাকশন পাচ্ছি। আর অফসেট অফ ওয়াটার হায়াসিন্থ, অফসেট অফ ওয়াটার হায়াসিন্থ সবের এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। তো কি বলছে না, কি হলো ব্যাপারটা, বলছে কিরকম না members of all kingdom fungi and simple plants মানে such as algae reproduce through special asexual reproductive structure, মানে ফাঞ্জাই এবং কিছু অ্যালগি বলছে কিছু অ্যাসেক্সুয়াল স্ট্রাকচার আছে, অযৌন জননের একক আছে, যেগুলোকে দেখো যেমন আমরা এই যে জুস্পোর পড়লাম, কনিডিয়া পড়লাম, বার্ডস পড়লাম, নেমিউলস পড়লাম, পড়ে নিলাম। এরপর চলে আসছে প্ল্যান্টের জন্য, বলছে ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস, আমরা পড়েছি। তো সেটা এখানে কিভাবে হয় 11th এর পোর্শনে পড়েছি। বলছে দেখো while in animals the other simple organisms in animals and other simple organisms the term asexual reproduction is used unambiguous, মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা আমরা লোয়ার গ্রুপ অফ অর্গানিজমসে পড়ে এলাম, কিন্তু প্ল্যান্টের জন্য আমরা কি ইউজ করব না ভেজিটেটিভ রিপ্রোডাকশন, সেম ব্যাপার, কিন্তু প্ল্যান্টের জন্য আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন এই টার্মটা ইউজ করব। তো কি রকম, বা ভেজিটেটিভ প্রোপাগেশনও বলতে পারি, যেমন রানার, রাইজোম, সাকার, টিউবার, অফসেট, বার্ডস, এগুলো আমরা 11th-এ দেখো পড়েছি, যেগুলোকে আমরা বলি ভেজিটেটিভ প্রোপাগেশন। আর এই যে রানার, সাকার, বার্ডস, অফসেট এগুলোকে আমরা বলি ভেজিটেটিভ প্রোপাগিউস, মানে যে স্ট্রাকচারগুলো ভেজিটেটিভ রিপ্রোডাকশনটাতে হেল্প করছে। হলো এর পরের পার্টে এখানে কি বলছে, বলছে obviously since the formation of these structures does not involve two parents, তাই না? আমরা এখানে দেখছি যে বার্ডস আছে, বার্ডস থেকে মানে অফসেট পেলাম, বা ধরো কি বলা যেতে পারে রাইজোম পেলাম, বুলবিল পেলাম, ব্রায়োফাইলামের লিফ মার্জিন, নতুন অন্য একজন, দুটো প্ল্যান্টের দরকার নেই, একটা প্ল্যান্ট থেকে ইনাফ ফর্ম করে যাচ্ছে। তো সেটাই আমরা দেখো এখানে বলা হচ্ছে যে এখানে নতুন করে আমাদের দেখতে হলো না, যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যখন দেখছি যে একটা অর্গানিজমস দিয়ে কাজ হয়ে যাচ্ছে বা কোনো প্ল্যান্ট ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, একটা পিস হয়ে গেছে, সেখান থেকেও দেখছি পুরো প্ল্যান্টটা তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো দেখো এখানে বলেছে, যেগুলো সবই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে পারি, যদি এরকম ফ্র্যাগমেন্টেড হয়ে ছিঁড়ে গিয়ে হাফ পোর্শন থেকে নতুন করে আবার তৈরি হয়, তো তখন সেটাকে আমরা ফ্র্যাগমেন্টেশন বলবো। You must have heard about the scourge of the water bodies or about the টেরর অফ বেঙ্গল। খুব ভালো করে দেখে রেখো টেরর অফ বেঙ্গল কাকে বলছে। দিস ইজ নাথিং বাট অ্যাকোয়াটিক প্ল্যান্ট ওয়াটার হায়াসিন্থ। টেরর অফ বেঙ্গল কাকে বলে কোশ্চেন্স দেয়, ওয়াটার হায়াসিন্থ মানে ওই জলজ পানা যেগুলো আর কি, ঠিক আছে। হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনভেসিভ উইডস ফাউন্ড গ্রোয়িং wherever there is স্ট্যান্ডিং ওয়াটার, মানে জমা জল, ডোবা, পুকুর এরকম জায়গাতে আমরা ওয়াটার হায়াসিন্থ দেখতে পাই। ইনভেসিভ উইডস মানে বাইরে থেকে এখানে এসেছে আর কি, আগত।
হলো ইন ড্রেনস অক্সিজেন ফ্রম দ্য ওয়াটার হুইচ লিডস টু ডেথ অফ দ্য ফিশেস। মানে এবার এত বেশি ও অক্সিজেন ওয়াটার থেকে নিয়ে নেয়, তো তাহলে ফিশ বা আদার্স যে অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যানিমেলসরা বাঁচবে কোত্থেকে আমরা জানি। তো তাহলে বিওডির ভ্যালু বাড়িয়ে দেবে, পলিউটেড ওয়াটারে যেমন হয় বিওডির ভ্যালু বেড়ে যায়, তো সেটা হবে। তো তাহলে অ্যাকোয়াটিক আদার্স প্ল্যান্টস অ্যানিমেলসদের জন্য ডেথের কজ হয়ে যাবে, কেন অক্সিজেন পাচ্ছে না। হলো বলছে ইট ইন্টারেস্টিং টু নো দ্যাট দিস প্ল্যান্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বিকজ অফ ইটস বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড শেপ অফ লিভস। বোঝা গেল, বলছে এটা ইন্ডিয়ার তো নয়, এটা ইনভেসিভ স্পিসিস, মানে ইন্ডিয়ার বাইরে থেকে আনা হয়েছিল। কেন না এই সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স লিভস দেখতে ভালো লাগতো, তো সেই জন্য অর্নামেন্টেশনের জন্য আনা হয়েছিল। সিন্স ইট ক্যান প্রোপাগেট ভেজিটেটিভলি অ্যাট আ ফেনোমেনাল রেট and spread all over the water body in a short period of time. It is very difficult to get rid of them. মানে এত তাড়াতাড়ি এরা স্প্রেড করে, তো তাই কোথাও যদি মানে ওগুলো থাকে অল্প একটুও যদি থাকে তো এত তাড়াতাড়ি স্প্রেড করে যায়, তো অন্য স্পিসিসের জন্য প্রবলেম হয়ে যায়। হলো আর ইউ অ্যাওয়ার অ্যাবাউট দ্য প্ল্যান্টস লাইক পটাটো, সুগারকেন, banana, ginger, ডালিয়া আর কাল্টিভেটেড? ঠিক। হ্যাভ ইউ সিন স্মল প্ল্যান্টস কামিং ফ্রম দ্য বার্ডস? আচ্ছা, মানে ওই পটাটো যেটাকে বলছি, পটাটো টিউবার ফ্রম দ্য রাইজোমস অফ banana and ginger. When you carefully try to determine the site of the origin of new plantlets in the plants listed above, you will notice that they invariably arise from the nodes present in the modified stems of the plants. কি বললো যে এই যে আমরা রাইজোম পেলাম, পটাটো টিউবার পেলাম, ব্যানানার যে রাইজোম বললাম, তো এখানে বলছে দেখছে যে এখানে যে নতুন প্ল্যান্টলেটস তৈরি হচ্ছে সেগুলো তাকে বলছে যে নোডস থেকে এসেছে এবং সেগুলো মডিফাইড যে স্টেম মানে পরিবর্তিত কাণ্ড, সেখানে যে নোডসগুলো আছে বা পর্বগুলো আছে সেখান থেকে তৈরি হয়েছে। এবার বলছে যে যখন এই নোডসগুলো কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য ড্যাম্প সয়েল অর ওয়াটার দে প্রডিউস রুটস অ্যান্ড নিউ প্ল্যান্টস। এবার ওই নোডসগুলো বা পর্ব অংশগুলো থেকে ওগুলো যখন জলীয় অংশে আসছে তখন সেখান থেকে রুটস তৈরি হচ্ছে, নতুন প্ল্যান্ট তৈরি হয়ে যাচ্ছে, ভেজিটেটিভ প্রোপাগেশন করছে বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করছে। Similarly, adventitious buds arise from the notches present at the margins of leaf of Bryophylla. আমরা অলরেডি দেখে এলাম এগুলো। This ability is fully exploited by gardeners and farmers for commercial propagation of such plants. কি বললো যে এই যে ব্রায়োফাইলাম লিভস এর মার্জিন থেকে যে নতুন প্ল্যান্ট তৈরি করার ক্যাপাসিটি আছে সেটা ফার্মার্সরা এবং গার্ডেনার্সরা কমার্শিয়ালি ইউজ করবে বলে সেটাকে এক্সপ্লয়েট করে। কেন? পাতা ফাতা কেটে ওকে সুন্দর করে রাখে, তো তাই জন্য নিজে থেকে যে এরকম প্রোপাগেশন করার ক্যাপাসিটি সেটাকে এক্সপ্লয়েট করা হয়। হলো এবার বলছি ইট ইজ interesting to note that asexual reproduction is the common method of reproduction in organisms that have a relatively simple organization. মানে যেগুলো একটু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তো তাদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে প্ল্যান্টদের ক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা বা অঙ্গজজননটা কমন, স্বাভাবিক সবার ক্ষেত্রে হয়ে থাকে। আর তারপরে বলছে দেখো যে they have a relatively simple organization like algae and fungi, and that they shift to sexual method of reproduction just before the onset of adverse condition. বলছে algae fungi দের ক্ষেত্রে মানে শৈবাল ছত্রাক এদের ক্ষেত্রে দেখবো যে এরা যখন অ্যাডভার্স কন্ডিশন দেখে মানে প্রবলেমেটিক দেখে, যে সারাউন্ডিংস এর যে কন্ডিশন সেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তখন ওরা ধীরে ধীরে সেক্সুয়াল রিপ্রোডাকশনের দিকে মুভ করে। হলো এবার বলছে কি করে, এবার আমরা দেখবো যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা এনাবেল হয়, মানে এদের মধ্যে ধীরে ধীরে মডিফাই হয়ে প্ল্যান্টরাও তো সেক্সুয়াল রিপ্রোডাকশন পারফর্ম করে, বা ফানজাইদেরও আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের সেপারেট স্পোর্স পাই, তো তারা কি করে কনভার্ট হচ্ছে আনফেভারেবল কন্ডিশনে, এই কি করে ওরা সার্ভাইভ করছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তো সেটাই এখানে দেখো বলছে হোয়াই ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন
ফেভার্ড আন্ডার সাচ কন্ডিশন। কেন সেক্সুয়াল রিপ্রোডাকশনই আনফেভারেবল কন্ডিশনের জন্য ফেভার্ড হয়, ঠিক আছে। তো সেগুলোই অ্যাসেক্সুয়াল বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন আর এক্সিবিটেড বাই দ্য হায়ার প্ল্যান্টস। এবার আমরা কি দেখবো না, হায়ার প্ল্যান্টে যেমনটা জবা গাছ, জবা গাছের তুমি ডাল কেটে নিয়ে গিয়ে লাগিয়ে দাও, তার থেকেও দেখবে গাছ হচ্ছে, তার মানে ওটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অঙ্গজ জনন। আবার জবা গাছে ফুলও হয়, সেখানে অ্যান্থার, পোলেন গ্রেনস এগুলো তৈরি হচ্ছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনও হচ্ছে। তো সেটা বললো হায়ার প্ল্যান্টসে আমরা দেখবো যে অ্যাসেক্সুয়াল মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশনও হচ্ছে, আবার সেক্সুয়াল রিপ্রোডাকশনও হচ্ছে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড only sexual mode of reproduction is present in most of the animals। যে অ্যানিমেলসরা কিন্তু সেরকম ভাবে ভেজিটেটিভ বলা বা অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন হায়ার গ্রুপের অ্যানিমেলসে আমরা দেখি না, কিন্তু হায়ার গ্রুপের প্ল্যান্টসরা অ্যাসেক্সুয়াল মানে ভেজিটেটিভ এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন দুটোই কিন্তু পারফর্ম করতে ক্যাপাবল হলো। এরপরে আমরা পড়বো যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ব্যাপারটা কি আসছে, তো সেটা চলো দেখি। সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হবে, ফার্স্টেই আমরা কি পড়বো না, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস ফর্মেশন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। এটা সবার আগে জানি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার জন্য দুটো মেল আর অর্গানিজমসের দরকার, একটা মেল একটা ফিমেল, আর মেল আর ফিমেল গ্যামেটস লাগবে, either by the same individual or by different individuals of the opposite sex। এবার হতে পারে হোমোসেক্সুয়ালিটি আমরা প্ল্যান্টের মধ্যে পাই, হোমোথ্যালিক আর হেটারোথ্যালিক বা মনোসিয়াস ডায়োসিয়াস। তো একটাই প্ল্যান্টে যদি মেল ফিমেল দুটো অর্গানিক গ্রো করে, তো সেক্ষেত্রে একটা সিঙ্গেল অর্গানিজমস থেকেই সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে, যেখানে মানে মেল আর ফিমেল গ্যামেট তৈরি হবে। আর অ্যানিমেলসদের ক্ষেত্রে মেনলি আমরা বাইসেক্সুয়াল দেখি, কিন্তু যদি মানে ইউনিসেক্সুয়াল হয়, মানে একটার মধ্যে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকে, তো সেরম যদি হয় তাহলে একটা অর্গানিজমসেই হয়ে যাবে কাজ। তো দিস গ্যামেটস ফিউজ টু ফর্ম দ্য জাইগোট, আমরা জানছি গ্যামেট ফিউশনে জাইগোট ফর্ম হয়, হুইচ ডেভেলপস টু ফর্ম দ্য নিউ অর্গানিজমস, নতুন অর্গানিজমটা তৈরি করে। ইট ইজ এনাবেল মানে আচ্ছা ইলাবোরেট মানে এটাই ধীরে ধীরে বড় হয়, কমপ্লেক্স হয় অ্যান্ড স্লো প্রসেস অ্যাজ কম্পেয়ার টু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মানে এটা খুবই ইলাবোরেট প্রসেস, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা স্লোলি হবে এবং অনেকটা টাইম কনজিউমিং এবং কমপ্লেক্স অ্যাসেক্সুয়ালের থেকে। আচ্ছা, বিকজ অফ দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস sexual reproduction results in offsprings that are not identical to the parent or among themselves। আমরা আগেই পড়েছি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে মিওসিস হয়, আর মিওসিস সেল ডিভিশনে ক্রসিং ওভারে নিউ ক্যারেক্টারস অ্যারাইজ করবে, পুরোপুরি ক্লোন তৈরি হবে না, যেটা আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে পেতে পারি। A study of diverse organisms like plants, animals, fungi, এই জিনিসগুলো যদি আমরা সবটা স্টাডি করি তাহলে বলতে থাকো শো দ্যাট দো দে ডিফার সো গ্রেটলি ইন এক্সটার্নাল মরফোলজি। বলছে তারা যদিও বাইরে থেকে তো আলাদা, আমরা প্ল্যান্টস, অ্যানিমেলস, ফাঞ্জাই সবাইকে ডিফারেন্স পাচ্ছি, তাদের বাইরে থেকে একটা হিউজ ডিফারেন্স এক্সটার্নাল মরফোলজি বাহ্যিকভাবে, কিন্তু বলছে দেখো ইন্টারনাল স্ট্রাকচারে দেখো বলছে যে অ্যান্ড ফিজিওলজি মানে স্ট্রাকচার ইন্টারনাল এক্সটার্নাল মানে বাইরের থেকে আলাদা, এবং অবশ্যই প্ল্যান্টসে আমরা ফটোসিনথেসিস দেখবো, ফাঞ্জাইতে ফটোসিনথেসিস দেখবো না, তো তাই ফিজিওলজিক্যাল কিছু অ্যাক্টিভিটিও আলাদা। When it comes to sexual mode of reproduction, surprisingly they share a similar pattern। মানে আমরা দেখছি ওদের মরফোলজিটা আলাদা, আদার্স যে ফিজিওলজিক্যাল এফেক্টগুলো কাজকর্ম ধরো হয় সেটা আলাদা, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেন প্যাটার্নটা আমি সবার জন্য দেখবো সমান আমরা, ঠিক আছে। তো সেটাই এখানে বললো, লেট আস ফার্স্ট ডিসকাস হোয়াট ফিচার্স আর কমন ইন দিস ডাইভার্স অর্গানিজমস। আমরা এত প্ল্যান্টস, ফাঞ্জাই এগুলো দেখছি, তো তাদের ডাইভার্সটা তো অনেক, মানে ওদের তো অনেক ডিফারেন্স আছে, কিন্তু কমন কি সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য সেটা এবার এখানে দেখো বলছে অল অর্গানিজমস হ্যাভ টু রিচ আ সার্টেন স্টেজ অফ গ্রোথ
অ্যান্ড ম্যাচিউরিটি ইন দেয়ার লাইফ, মানে তাদের জীবনে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে পৌঁছাতে হবে, জন্মেই সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে না। তো সেটাই বলছে বিফোর দে ক্যান প্রডিউস সেক্সুয়ালি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের আগে একটা সার্টেন এজে গ্রোথে তাকে পৌঁছাতে হবে। That period of growth is called juvenile phase. It is known as vegetative phase in case of plants. তাহলে অ্যানিমেলস এর জন্য আমরা জুভেনাইল বলতে পারি, আর প্ল্যান্টের জন্য ওটাকে তো ভেজিটেটিভ স্টেজ আমরা বলবো, ঠিক আছে। দিস ফেজ ইজ অফ ভ্যারিয়েবল ডিউরেশন ইন ডিফারেন্ট অর্গানিজমস, মানে এটা থাকবে সবার, একটা প্ল্যান্টস হোক, একটা অ্যানিমেলস হোক, একটা ফাঞ্জাই হোক, সবাইকে আগে ম্যাচিওর হতে হবে, জুভেনাইল ফেজ বা ভেজিটেটিভ ফেজকে ওভারকাম করে সেক্সুয়াল এজে পৌঁছাতে হবে, তবে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে। এবার এজটা ডিফারেন্ট অর্গানিজমসের জন্য ভ্যারি করবে, বুঝলাম আমরা। দ্য এন্ড অফ জুভেনাইল অর ভেজিটেটিভ ফেজ যখন শেষ হবে, হুইচ মার্কস দ্য বিগিনিং অফ দ্য রিপ্রোডাক্টিভ ফেজ, ক্যান বি সিন ইজিলি ইন দ্য হায়ার প্ল্যান্টস হোয়েন দে কাম টু ফ্লাওয়ার। যখন আমরা দেখবো যে একটা প্ল্যান্টের ফ্লাওয়ারিং হচ্ছে, বুঝবো ইয়েস এটা ওর রিপ্রোডাক্টিভ এজ স্টার্ট হলো, বোঝা গেল। এবার বলছে হাউ লং ডাজ ইট টেক ফর মেরিগোল্ড, রাইস, হুইট, কোকোনাট, ম্যাঙ্গো এদের জন্য, মানে কত টাইম লাগতে পারে। তো সেটাই দেখো এখানে বলছে যে ইন্টার ফ্লাওয়ারিং পিরিয়ড কি, ইন সাম প্ল্যান্টস ওয়্যার ফ্লাওয়ারিং অকার্স মোর দ্যান ওয়ান্স, মানে যেখানে দেখবো কোনো প্ল্যান্টে একবারের বেশি ফ্লাওয়ারিং হচ্ছে, তখন হোয়াট উড ইউ কল দ্য ইন্টার ফ্লাওয়ারিং পিরিয়ড। ইন্টার ফ্লাওয়ারিং পিরিয়ডটা বলছে জুভেনাইল বলবো না ম্যাচিওর বলবো, মানে বলতে চাইছে যে দুটো ফ্লাওয়ারিং এজ দেখছি, মানে একবার ফ্লাওয়ারিং হয়েছে, দেন আবার ফ্লাওয়ারিং হচ্ছে না, তারপর দেখছি আবার একবার নেক্সট সিজনে ফ্লাওয়ার হচ্ছে। এটা সিজনের উপর ডিপেন্ড করছে যে সেই সিজনাল টাইমে ওই প্ল্যান্টের ফ্লাওয়ারিং হয় বা সেক্সুয়াল এজটা ট্রিগার করে, তো সেটাকে আমরা তাহলে তখন জুভেনাইল বলবো না ম্যাচিওর বলবো। তো বলছে দেখো অবজার্ভ আ ফিউ ট্রিজ ইন ইয়োর এরিয়া, ডু দে ফ্লাওয়ার ডিউরিং দ্য সেম মান্থ ইয়ার আফটার ইয়ার, মানে একই মাসে বছরের পর বছর কি ফ্লাওয়ারিং করছে সেটা যদি আমরা দেখি। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য অ্যাভেলেবিলিটি অফ ফ্রুটস লাইক ম্যাঙ্গো, অ্যাপেল, জ্যাকফ্রুট এক্সেট্রা ইন সিজনাল, যেটা আমি তোমাদের বললাম যে হিউম্যানদের ক্ষেত্রে আমরা এটা পাবো না, বা অ্যানিমেলসদের ক্ষেত্রে তুমি বলতে পারো যে একবার ম্যাচিওর হয়ে গেলে পরে দেন আবার জুভেনাইল, আবার মানে জুভেনাইল ফেজ, দেন আবার তুমি ভেজিটেটিভ বা ম্যাচিওর হচ্ছে। কিন্তু কিছু প্ল্যান্টসের জন্য আমরা দেখবো কি না স্পেসিফিক টাইমিংস আছে যে সেটা বারবার চেঞ্জ হচ্ছে, যেমন আমরা যেগুলোকে ক্লাইমেটেরিক ফ্রুট বলি বা সিজনাল ফ্রুটস বলি, যে সেই টাইমে ফ্রুটিং ফ্লাওয়ারিংস ওই প্ল্যান্টসগুলোর হয়। তো সেটাই বলছে আর দেয়ার সাম plants that flower throughout the year and some other that show seasonal flowering. Yes, আমরা পাই যে কিছু আমরা দেখি সিজনালি একটা পার্টিকুলার সিজনে ফ্লাওয়ার্স হচ্ছে, আর কিছু প্ল্যান্টের দেখবো যে সারা বছরই কম বেশি ফ্লাওয়ারিং হচ্ছে। তো সেটা এখানে বললো। তাহলে প্ল্যান্টসকে এইভাবে আমরা দেখো এই জিনিসগুলো যে বুঝলাম যে জুভেনাইল ফেজ আর ম্যাচিওর রিপ্রোডাক্টিভ ফেজটা কিভাবে সার্কুলার হতে পারে, কোনো প্ল্যান্টের দেখবো সারা বছর ধরে ফ্লাওয়ারিং কম বেশি হচ্ছে, কোনো প্ল্যান্টের দেখবো পার্টিকুলার একটা ইয়ারের টাইমেই ফ্লাওয়ারিং হয়। তো সেগুলো দেখে আমরা প্ল্যান্টসকে দেখো ভাগ করছি অ্যানুয়াল অ্যান্ড বাইনিয়াল টাইপস। কিরকম? শো ক্লিয়ার কাট ভেজিটেটিভ, রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেনেসেন্স ফেজ, বাট ইন দ্য পেরিনিয়াল স্পিসিস কি বললো কথাটা? অ্যানুয়াল আর বাইনিয়াল টাইপ, মানে বার্ষিক প্রতি বছর একবার, বাইনিয়াল মানে প্রতি বছর দুবার ও ফ্লাওয়ারিং করবে, ফ্রুটিং করবে, মানে ফ্রুট ফ্লাওয়ার এগুলো তৈরি করবে। তো তাদের মধ্যে ক্লিয়ার একদম ভেজিটেটিভ দেখবো, রিপ্রোডাকশন হবে দেখবো, সেনেসেন্স মানে বছরে যারা অ্যানুয়াল তো একবারই হয়ে গেল, ভেজিটেটিভ থেকে ম্যাচিওর হয়েছে, ফ্রুটিং ফ্লাওয়ারিং করেছে, সেনেসেন্স হয়েছে, মরে গেছে। বাইনিয়াল তো দ্বিবর্ষজীবী দুবার হলো। তো কিন্তু পেরিনিয়াল যে প্ল্যান্টসগুলো আছে তারা কি বলছে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্লিয়ারলি ডিফাইন দিস ফেজ। বলছে এদের ক্ষেত্রে বোঝাটা বড্ড সমস্যার যে কি জুভেনাইল ম্যাচিওর কি করে মানে এক্সচেঞ্জটা হচ্ছে। আ ফিউ প্ল্যান্টস এক্সিবিট আনইউজুয়াল ফ্লাওয়ারিং ফেনোমেনন, মানে কিছু ওরকম ভাবে মেনটেনই করে না, এদিক ওদিক হয়ে যায়। যেমন সাম অফ দিস সাচ অ্যাজ ব্যাম্বো স্পিসিস
flower only once in their lifetime, generally after 50 to 100 years। তাহলে বলছে ব্যাম্বো একটা স্পিসিস, ব্যাম্বোতে প্রায় তার জন্মের 50 থেকে 100 বছর পরে একবার হয়তো মানে কি বলা যেতে পারে লাইফ টাইমে সে ফ্লাওয়ারিং করে। হলো প্রোডিউস লার্জ নাম্বার অফ ফ্রুটস অ্যান্ড ড্রাই। তাহলে ব্যাম্বো স্পিসে কি বলছে যে 50 থেকে 100 বছর পর একবারই ফ্লাওয়ারিং করবে, লার্জ অ্যামাউন্টের ফ্রুটস তৈরি করবে আর ডেথ হয়ে যাবে। হলো এবারটা কি বলছে না, অ্যানাদার প্ল্যান্ট স্ট্রবিল্যান্থাস কুন্থিয়ানা, ঠিক আছে, সে কি করে বলছে একবারই করে, ফ্লাওয়ার্স ওয়ান্স ইন 12 ইয়ার্স, মানে 12 বছরে একবার ফ্লাওয়ারিং করে। As many of you would know, this plant flowered during September-October 2006. Its mass flowering transformed large tracts of hilly areas like Kerala, Karnataka, Tamil Nadu into blue stretches and attracted a large number of tourists। মানে খুব সুন্দর দেখতে হয় এবং যেহেতু দেখা যায় 12 বছরে একবার হয়তো ফ্লাওয়ারিং করে, পাওয়া যায় ওই সাউথের দিকে, তো সেই সময়টায় প্রচুর টুরিস্ট অ্যাট্রাক্টেড হয় সেটা দেখার জন্য। তো আমাদের এখানে মনে রাখার বিষয় হচ্ছে এই পয়েন্টসগুলো, এক্সাম্পলসগুলো খুব ভালো করে পড়বে। স্ট্রবিল্যান্থাস কোথায় পাওয়া যায়, হ্যাঁ 12 বছরে একবার ফ্লাওয়ারিং করলো, ব্যাম্বো দেখলাম 50 থেকে 100 বছরে একবার ফ্লাওয়ারিং করলো, খুব ভালো করে কিন্তু এগুলো আমাদের পড়তে হবে। In animals, the juvenile phase is followed by morphological and physiological changes। আমরা খুব ইজিলি অ্যানিমেলসে বুঝতে পারি জুভেলাইন ফেজটা যখন রিপ্রোডাক্টিভ এজে পৌঁছায় তার বাহ্যিক গঠন এবং তার বডির ইন্টারনাল গঠনের চেঞ্জেস আসে, পরিবর্তন আসে। প্রায়র অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার, কিছু রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারের চেঞ্জেস আসে। দ্য রিপ্রোডাক্টিভ ফেজ ইজ অলসো অফ ফেভারেবল ডিউরেশন ইন ডিফারেন্ট অর্গানিজমস। তো অ্যানিমেলসদের জন্য ডিফারেন্ট অর্গানিজমসের উপর ভ্যারি করে যে রিপ্রোডাক্টিভ এজটাও কত বছর স্থায়ী হবে বা কত টাইম ধরো স্থায়ী হবে। ক্যান ইউ লিস্ট দ্য চেঞ্জেস সিন ইন হিউম্যান বিংস দ্যাট আর ইন্ডিকেট অফ রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি। রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি দেখো আমরা বিভিন্ন রকমের সেক্স অর্গানসের ডেভেলপমেন্ট, মেল ফিমেলের ডিফারেন্সিয়েশন, হরমোনাল চেঞ্জেস, হরমোন ফর্মেশন, এইগুলোকে আমরা দেখতেই পাবো হিউম্যানের জন্য। তো সেগুলোই এখানে বলেছে এবং তারপরে এখানে আমরা অ্যানিমেলসের আরো কিছু এক্সাম্পলস দেখো বলছে যে অ্যামং অ্যানিমেলস ফর এক্সাম্পল বার্ডস যদি দেখি, ডু দে লে এগস অল থ্রু দ্য ইয়ার, সারা বছর কি এগ লে করে? তো অর ইজ ইট আ সিজনাল ফেনোমেনন, নাকি এটা সিজনের উপর ডিপেন্ড করে? হোয়াট অ্যাবাউট দ্য আদার অ্যানিমেলস লাইক ফ্রগস, লিজার্ড, এদের কি হয়? ইউ উইল নোটিস দ্যাট বার্ডস লিভিং ইন নেচার লে এগস অনলি সিজনালি। ওরা সিজনাল অ্যানিমেলস, মানে একটা সিজন থাকে সেই টাইমে ওরা এগ লে করে। হলো হাউএভার বার্ডস ইন ক্যাপটিভিটি, যাদেরকে তোমরা পোলট্রি ফার্মিং করছি, ধরো আমরা চিকেন হোক, তো সেগুলো আর কি ক্যান বি মেড টু লে এগস থ্রু আউট দ্য ইয়ার। কেন না, তাদেরকে তো সারা বছর ধরে সেভাবে ট্রিট করা হচ্ছে, মানে বিভিন্ন রকমের হরমোনাল রেগুলেশন করা হচ্ছে, স্টেরয়েডাল রেগুলেশন করা হচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে যে ওদেরকে তো আর্নিং এর জন্য ইউজ করা হয়, তো তারা তাই সারা বছরই এগ লে করতে পারে, সেভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে। ইন দিস কেস লেইং এগস ইজ নট রিলেটেড টু রিপ্রোডাকশন বাট ইজ আ কমার্শিয়াল এক্সপ্লয়টেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার। যেটা বললাম, the females of placental mammals exhibits cyclical changes in the activities of ovaries and accessory ducts as well as hormones during the productive phase। productive phase এ mammals যাদের প্লাসেন্টা তৈরি হয়, তো তাদের ক্ষেত্রে আমরা দেখব ওভারি, হরমোনাল বিভিন্ন সাইক্লিক মেকানিজমস চেঞ্জ হয় থ্রু আউট দ্য রিপ্রোডাক্টিভ এজ, তাদের রিপ্রোডাক্টিভ এজের সময়। যেমন বলছে এই নন প্রাইমেটস ম্যামালস যারা রয়েছে, যেমন কাউ বলো, শিপ বলো, র্যাটস বলো, ডিয়ার্স বলো, ডগ, টাইগার্স, এরা তো এদের যে সাইক্লিকাল চেঞ্জেস রিপ্রোডাকশনের সময় তাদেরকে আমরা সেটাকে আমরা বলবো ইস্ট্রাস সাইকেল, ঠিক আছে। আর প্রাইমেটস যারা মাঙ্কি, এপস, হিউম্যানস, এরা
যাদের রিপ্রোডাক্টিভ সাইকেল ইন কেস অফ ফিমেলস আমরা বলবো হলো মেনস্ট্রুয়াল সাইকেল। তো মেনস্ট্রুয়াল সাইকেলটা কিন্তু অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করে না, কিন্তু ইস্ট্রাস সাইকেলটা অনেক সময় দেখবো ওরা সিজনাল ব্রিডার্সও কিছুটা বলতে পারো, তো সিজনের উপরও ডিপেন্ড করে, মানে পার্টিকুলার একটা টাইম থাকে যে সেই টাইমেই ইস্ট্রাস সাইকেল ফলো হবে বা ওদের কি বলা যায় রিপ্রোডাক্টিভ সাইকেলটা এভাবে চলে। হলো মেনি ম্যামালস স্পেশালি দোজ লিভিং ইন ন্যাচারাল ওয়াইল্ড কন্ডিশনে, ধরো যারা থাকে একদম বন্য অবস্থায়, এক্সিবিট সাচ সাইকেল অনলি ডিউরিং ফেভারেবল সিজন ইন দেয়ার রিপ্রোডাক্টিভ এজ। বোঝা গেল যেটা এক্ষুনি বলছিলাম যে বেশ কিছু বন্য প্রাণী হয়তো যারা, তো তারা তাদের ফেভারেবল কন্ডিশন যখন আসে তখনই এই সাইকেলসগুলোকে শো করে। এবার কি বলছে যে অ্যান্ড দেয়ারফর কল্ড সিজনাল ব্রিডার্স, এটা এক্ষুনি তোমাদের আমি বললাম যে তখন এদেরকে আমরা সিজনাল ব্রিডার্স বলবো, যারা সিজনের উপর বেস করে ফেভারেবল কন্ডিশন দেখে রিপ্রোডাক্টিভ সাইকেল পারফর্ম করে। মেনি আদার ম্যামালস আর রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থ্রু আউট দেয়ার রিপ্রোডাক্টিভ ফেজ অ্যান্ড হেন্স আর কল্ড কন্টিনিউয়াস ব্রিডার্স। যা ঠিক আছে, হিউম্যানস লাইক হিউম্যানস, তো যতক্ষণ রিপ্রোডাক্টিভ এজ থাকবে যে কোনো টাইমে তারা রিপ্রোডাকশন পারফর্ম করতে পারে, তো সেটা হচ্ছে কন্টিনিউয়াস ব্রিডার্স। এবার বলছে কি দ্যাট উই অল গ্রো ওল্ড, আমাদের যত বয়স বাড়বে, ইজ সামথিং দ্যাট উই রেকগনাইজ কি, বাট হোয়াট ইজ মিন্ড বাই গ্রোয়িং ওল্ড, মানে বয়স হচ্ছে মানেটা কি। দ্য এন্ড অফ রিপ্রোডাক্টিভ ফেজ ক্যান বি কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য permanence of senescence parameters of senescence or old age। বোঝা গেল যে ওল্ড হচ্ছে মানেটা কি না, রিপ্রোডাক্টিভ এজের এন্ড হতে চলেছে তার মানে সে ওল্ড হচ্ছে। ক্লিয়ার? দেয়ার আর কনকমিন্যান্ট চেঞ্জেস ইন দ্য বডি, কিরকম না মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে, হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, স্কিন লুজেন আপ হচ্ছে, এগুলো আমরা বুঝি যে ডিউরিং লাস্ট ফেজেস অফ আওয়ার লাইফ স্প্যান। ওল্ড এজ আলটিমেটলি লিডস টু ডেথ। ইন বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস হরমোন আর রেসপন্সিবল ফর ট্রানজিশন বিটুইন দিস থ্রি ফেজেস, মানে এই যে জুভেনাইল ফেজ, রিপ্রোডাক্টিভ ফেজ আর সেনেসেন্স ফেজ, এই তিনটে কখন আসবে সেটা বলছে দেখো হরমোনের উপর ডিপেন্ড করবে, হরমোনাল রেগুলেশন। যেমন আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড হিউম্যানদের জন্য যদি দেখি, একটা বাচ্চার অ্যাডোলেসেন্স পিরিয়ড বা কি বলা যেতে পারে বয়স সন্ধিকাল, সেটা কম বেশি মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হওয়া হিউম্যান ফিমেলের জন্য বা ছেলে মেলদের জন্য ধরো বিয়ার্ড তৈরি হওয়া, তো এগুলো পুরোপুরি হরমোনাল একটা চেঞ্জেসের উপর ডিপেন্ড করছে যে কোন এজে প্রপার এজ পাই না যে এই এজেই হবে, একটা এজের, তাই জন্য আমরা কি বলা যেতে পারে লিমিট বলি যে এই এজ লিমিটের মধ্যে এই চেঞ্জেসগুলো হতে পারে। তো সেটা ডিপেন্ড করবে যে হরমোনাল রেগুলেশন কার বডিতে কীরকম হবে। ইন্টারাকশন বিটুইন হরমোনস অ্যান্ড সার্টেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস রেগুলেট দ্য রিপ্রোডাক্টিভ প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড বিহেভিয়ারাল এক্সপ্রেশন অফ অর্গানিজমস, মানে সেগুলো ধীরে ধীরে এক্সপ্রেস হবে, আমরা বুঝতে পারবো। এটা হলো। এরপরে আসছে যে ইভেন্টস কি কি হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন তো হয় বুঝলাম, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে হয়টা কি, তো সেগুলোকে আমরা বলবো ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেখানে দেখো বলছে যে আফটার অ্যাটেনিং অফ ম্যাচিউরিটি, মানে যেই ম্যাচিওর হয়ে গেলাম, দেন বলছে সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমস এক্সিবিট ইভেন্টস অ্যান্ড প্রসেস দ্যাট হ্যাভ রিমার্কেবল ফান্ডামেন্টাল সিমিলারিটিস, মানে সেম অর্গানসের ডেভেলপমেন্ট হবে, ফান্ডামেন্টাল সিমিলারিটিস, যেমন ইভেন দো দ্য স্ট্রাকচারস অ্যাসোসিয়েটেড উইথ সেক্সুয়াল রিপ্রোডাকশন আর ইনডিড ভেরি ডিফারেন্ট মেল ফিমেলের জন্য আমরা পাবো। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন তো ইলাবোরেট অ্যান্ড কমপ্লেক্স ফলো আর রেগুলার সিকোয়েন্স, এটা তো খুবই কমপ্লেক্স স্ট্রাকচার, অনেকটা সময় লাগবে, তাই একটা রেগুলার একটা সিকোয়েন্স কিন্তু ফলো করে। কি দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফিউশন অর ফার্টিলাইজেশন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, এটা আমরা জানি। তারপর জাইগোট তৈরি হবে আর তারপর এমব্রায়োজেনেসিস হবে, মানে জাইগোটটা ধীরে ধীরে মাল্টিপল ডিভিশন করে করে টোটাল ফিটাস তৈরি করে ডেভেলপমেন্ট করাবে। তাহলে এইগুলো যে হবে ফর কনভিনিয়েন্স, দ্য সিকোয়েন্সটা কি হবে এর, তাহলে তিনটে ভাগ আমরা পাবো। প্রি ফার্টিলাইজেশন, মানে ফার্টিলাইজেশনের আগে কি কি হয়েছে, ফার্টিলাইজেশন হবে, এবং তারপরে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসগুলো কি কি সেটা আমরা দেখব। প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের আগে গ্যামেট তৈরি হবে আর গ্যামেটের ফিমেল বডিতে ট্রান্সফার হবে মেল গ্যামেটের। কি বলছে, this includes all the events of sexual reproduction prior to the fusion of gametes, gametes এর
ফিউশন বা নিষেকের আগের কাজগুলো এখানে বলবো। প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট কি? গ্যামেটোজেনেসিস এন্ড গ্যামেট ট্রান্সফার। গ্যামেটোজেনেসিসে আমরা কি পাবো না, গ্যামেটোজেনেসিস রেফার্স করছে দ্য প্রসেস অফ ফর্মেশন অফ টু টাইপস অফ গ্যামেটস। কি কি? দুটো টাইপের গ্যামেট তৈরিকে গ্যামেটোজেনেসিস বলবো। দুটো গ্যামেট কি? একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, দুটো তৈরি হবে। তো গ্যামেটস গুলো আমরা জানি হ্যাপ্লয়েড। এখানে দেখো ক্লামাইটোমোনাস, এই যে জুস স্পোরের টাইপের যে ছবিগুলো দিয়েছে এদেরকে আমরা বলছি আইসোগ্যামেট, দুটো সেম টাইপের দেখতে। অ্যানাইসোগ্যামেটের মধ্যে এটা ফিমেল, এটা মেল, ছোট মতন, এটা সাইজে একটু বড়। তো সেরকম হলে অ্যানাইসোগ্যামাস বা হেটারোগ্যামেটস বলতে পারো, হেটারো ছোট আর বড় বুঝতে পারছি। আর উগ্যামাস টাইপের আমরা দেখো পাচ্ছি যে যেটা হিউম্যানের জন্য আমরা বলতে পারি এই যে হেটারোগ্যামেটস অফ হোমোস্যাপিয়েন্স এখানে পাচ্ছি। ঠিক আছে, যে এগুলো হচ্ছে স্পার্মস, আমরা পড়বো হিউম্যান রিপ্রোডাকশনে খুবই ডিটেলস এর স্ট্রাকচার। আর এই হচ্ছে ওভাম। এই হলো। নেক্সট পেজে কি বলছে না, ইন সাম অ্যালগি দ্য টু গ্যামেটস, মানে অ্যালগিদের ক্ষেত্রে দেখো বলছে দুটো গ্যামেটস আর সো সিমিলার ইন অ্যাপিয়ারেন্স দ্যাট ইজ নট পসিবল টু ক্যাটাগরাইজ দেম ইনটু মেল অ্যান্ড ফিমেল, যেটাকে আমরা হোমোগ্যামেটস বা আইসোগ্যামেটস বললাম। হলো। আর হেটারোগ্যামেটস মানে কি? ওরা ডিফারেন্ট হবে সেক্সুয়ালি, একটা মেল হবে একটা ফিমেল হবে, সাইজে ছোট হবে, মেলটা বড় হবে ফিমেলটা, তখন চিনতে পারবো, তাদেরকে আমরা হেটারোগ্যামেটস বলবো। বলছে ইন সাচ অর্গানিজমস দ্য মেল গ্যামেট ইজ কল্ড অ্যান্থেরোজয়েডস অর স্পার্মস, আর ফিমেল গ্যামেটটাকে এগ বা ওভাম বলবো। হয়ে গেল। এবার বলছে সেক্সুয়ালিটি ইন অর্গানিজমস, কি করে সেক্সুয়ালিটিটা পাবো না, সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজমস দেখো বলছে জেনারেলি ইনভলভস দ্য ফিউশন অফ গ্যামেটস ফ্রম টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস বাট দিস ইজ নট অলওয়েজ ট্রু। কি বললো যে দুটো তো মেল, একটা মেল গ্যামেট হবে, মেল গ্যামেট হবে আর ফিমেল গ্যামেট হবে। এবার বলছে যে মেল আর ফিমেল গ্যামেটস পাওয়ার জন্য আমার দুটো অর্গানিজম দরকার, একটা মেল দরকার একটা ফিমেল দরকার, কিন্তু এটা সবসময় ট্রু হবে না। কেন হবে না? না আমরা হোমোথ্যালিক, হেটারোথ্যালিক, মনোসিয়াস, ডায়োসিয়াস এই টাইপগুলো পাবো। হোমোথ্যালিক মানে কি না, একটা থ্যালাস, থ্যালাস কাদের পাই না, আমরা 11তে পড়েছি ব্রায়োফাইটসদের দেখো থ্যালাস পাই, অ্যালগিদের দেখো থ্যালাস পাই, প্ল্যান্টের জন্য মেনলি ইউজ হয়। তো একটা থ্যালাস যেখানে আমরা দেখছি মেল আর ফিমেল দুটো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার একটাই থ্যালাসে রয়েছে, তো তখন তাদেরকে আমরা হোমোথ্যালিক বলছি। মানে একটা থ্যালাসে দুটো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, আর একটা থ্যালাস হলো যেটা হচ্ছে একটাতে শুধু মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা পাচ্ছি, আর একটা থ্যালাস তৈরি, এটা একটা থ্যালাস যাতে শুধু মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আছে, আর একটা থ্যালাস আছে যেখানে শুধু ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাকে আমরা পাচ্ছি। তো তখন তারা হয়ে গেল হেটারোথ্যালিক। হেটারোথ্যালিক তাহলে যে অ্যালগি বা ব্রায়োফাইটদের আমরা থ্যালাস স্ট্রাকচার পাই, তো ফাঙ্গাসেরও কিছু পেতে পারো, ধরো সেবারেল ফানজাই অ্যান্ড প্ল্যান্টস বলছে, তো সেখানে আমরা এরকম হোমো মানে সেম, মানে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার একটাই থ্যালাসে থাকবে হোমোথ্যালিক, মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার দুটো ডিফারেন্ট থ্যালাসে থাকবে হেটারোথ্যালিক। মোনোসিয়াস আর ডায়োসিয়াসটা তাহলে কি না, মোনোসিয়াসের মানে হচ্ছে আমরা এটা হায়ার গ্রুপ অফ প্ল্যান্টের ক্ষেত্রেও ইউজ করতে পারি, টেরিডোফাইট, জিমনোস্পার্মের ক্ষেত্রেও দেখো এটা আমরা এই টার্মটা ইউজ করি, মোনোসিয়াস আর ডায়োসিয়াস। ঠিক আছে, মোনোসিয়াস মানে একটাই প্ল্যান্ট, সেখানে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার একই প্ল্যান্টে আছে, আর ডায়োসিয়াস মানে দুটো ডিফারেন্ট প্ল্যান্ট, একটা প্ল্যান্টে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হয়, ওরই আরেকটা মেল স্পিসিস আছে যেটার মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, মানে মেল কোন একটা প্ল্যান্টে তৈরি হয়, ফিমেল কোন একটা প্ল্যান্টে তৈরি হয়, তখন সেটা ডায়োসিয়াস। আর একটাই প্ল্যান্টে মেল ফিমেল স্ট্রবিলাস বলো, মেল ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বলো তৈরি হয়, তখন ওটা মোনোসিয়াস। এই টার্মসগুলো মেনলি দেখবে আমরা জিমনোস্পার্ম, টেরিডোফাইট এগুলোর জন্য ইউজ করি, এগুলো মেনলি দেখবে অ্যালগি, ব্রায়োফাইট, ফানজাইয়ের জন্য ইউজ করি, আর ইউনিসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট এগুলো আমরা অ্যানিমেলসের জন্য ইউজ করি, প্ল্যান্টের জন্য ইউজ করা হয়ে থাকে। এরকম হলো, তো সেগুলোই দেখো এখানে তোমাকে বলেছে। হলো মেল অ্যান্ড ফিমেল মে বি প্রেজেন্ট আর সেম ইন্ডিভিজুয়ালস হলে মোনোসিয়াস, ডিফারেন্ট হলে ডায়োসিয়াস। হলো এ তাহলে ইউনিসেক্সুয়াল বাইসেক্সুয়ালটা কি
না ইউনিসেক্সুয়াল বাইসেক্সুয়াল মানে অ্যানিমেলস এর জন্য আমরা ইউজ করতে পারি। আর অলরেডি বলে দিলাম মেল ফিমেল বোথ রিপ্রোডাক্টিভ অর্গানস যদি একটাতে থাকে মানে মনোসিয়াস বা ইউনিসেক্সুয়াল যদি বলো তার একটা সিনোনিম বলতে পারো যেটাকে বলা হয় হার্মাফ্রোডাইটস। হলো, এবার বলছে সেল ডিভিশন ডিউরিং গ্যামেট ফর্মেশন। সেল তো ডিভাইড করবে না, তো গ্যামেটটা আসছে কোত্থেকে? কিছু তো ভাবে সেল ডিভাইড হচ্ছে, সেল না ডিভাইড হলে গ্যামেট আসছে কোত্থেকে? তো তাহলে গ্যামেট ফর্মেশনের সময় সেল কিভাবে ডিভাইড হয় সেটা বলছে। দেখো না, মেল আর ফিমেল গ্যামেট তৈরি করতে হবে, গ্যামেট তো হ্যাপ্লয়েড, আর হ্যাপ্লয়েড সেল কি করে তৈরি হবে? মিওসিস সেল ডিভিশনের থ্রু। তাহলে থ্রু দ্য প্যারেন্ট প্ল্যান্ট বডি from which they arise may be either haploid or diploid forming। বলছে হ্যাপ্লয়েড প্যারেন্ট যদি হয়, এই থ্যালাসগুলোর সময় হ্যাপ্লয়েডও হতে পারে, তো তাহলে তো নর্মাল মাইটোটিক ডিভিশন হলেই হয়ে যাবে। Does this mean that meiosis never occurs in the organisms that are haploid? Carefully examine the flow charts। ক্লাস 11 দেখো ওই আমরা পড়ে এসেছি হচ্ছে গিয়ে কি বলা যেতে পারে লাইফ সাইকেল প্যাটার্নস গুলো, হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক, সেই পোর্শনে আমরা পড়েছি। ওই চ্যাপ্টারটাও যখন বলবো আবার বলে দেবো আমি। হলো, বলছে সেভারেল অর্গানিজমস বিলঙ্গিং টু মনেরা, ফানজাই, অ্যালগি এন্ড ব্রায়োফাইটস। ভালো করে মনে রাখুন, ফানজাই, মনেরা, ব্রায়োফাইটস, এদের মধ্যে কেউ কেউ প্ল্যান্ট বডিটাই থাকে হ্যাপ্লয়েড। তো তাদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করার জন্য মিওসিস লাগবে না, নর্মাল মাইটোসিস ডিভিশনই হ্যাপ্লয়েড গ্যামেট পাবে। বাট ইন অর্গানিজমস বিলঙ্গিং টু দ্য টেরিডোফাইটস, জিমনোস্পার্মস, অ্যাঞ্জিওস্পার্মস and most of the animals including human, the parental body is diploid. It is obvious that meiosis, the reproduction division, has to occur if the diploid body has to produce haploid gametes। বোঝা গেল? মানে যদি মেন বডিটা ডিপ্লয়েড হয় দেন হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করার জন্য মিওসিস লাগবে। আর বডিটা যেমন কিছু ফানজাইয়ের, অ্যালগি, ব্রায়োফাইটের দেখা গেল ওদের বডিটাই হ্যাপ্লয়েড, তো তখন হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করার জন্য মাইটোসিস হলেই হয়ে যাবে। বোঝা গেল? এখানে দেখো বেশ কিছু পিকচার্স দিয়েছে যেগুলো সম্পর্কে তোমরা ক্লাস 11তেই জানো। এখানে আমরা একটা পাচ্ছি হচ্ছে তোমার কি বলে জানো, বাইসেক্সুয়াল অ্যানিমেল আর্থওয়ার্মকে পাচ্ছি। এখানে দেখো ককরোচ ইউনিসেক্সুয়াল হয় আর কি, মেল ফিমেল আমরা আলাদা করতে পারি, অ্যানাল সার্সি, অ্যানাল স্টাইল, এসব দিয়ে মরফোলজিক্যালি আলাদা করা যায়। দেন কারা চলে এসেছে, এর দেখো উগোনিয়ামটা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, অ্যান্থেরিডিয়াম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, তার মানে এ মনোসিয়াস প্ল্যান্ট হয়ে গেল। এটা তো মেল ফিমেল আমরা বাইসেক্সুয়াল দেখিয়েছি, এটাকেও বাইসেক্সুয়াল দেখেছি। এখানে দুটো দেখো ফিমেল থ্যালাস, মেল থ্যালাস, তার মানে এরা এই যে আর্কিগোনিওফোর হচ্ছে ফিমেল, অ্যান্থেরিডিওফোর হচ্ছে মেল, তাহলে এরা কি, এদেরকে আমরা বলবো হেটারোথ্যালিক, এরা হচ্ছে হেটারোথ্যালিক। হলো, আর এটাকে আমরা বলছি বাইসেক্সুয়াল, একটা ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল একটা ফ্লাওয়ার হয়ে গেল। এরা হচ্ছে হেটারোথ্যালিক, কোথায় দিয়েছে এখানে, বা ডায়োসিয়াস প্ল্যান্ট যাই বলো না কেন, হেটারোথ্যালিক বলতে পারো, ডায়োসিয়াস বলতে পারো, যেটা এনসিআরটিতে বলছে। ডায়োসিয়াসও যা, হেটারো মানে দুটো ডিফারেন্টে হচ্ছে, এটা মনোসিয়াস, এটা মনোসিয়াস প্ল্যান্ট। কারা পাচ্ছ? হয়ে গেল পিকচার্স গুলো। এখানে কিছু ক্রোমোসোম নাম্বার বলেছে যেটা একটু দেখে রাখবে। আমরা জানি হিউম্যান বিংস, র্যাট, হাউস ফ্লাই সবেরই যদি ডিপ্লয়েড হয় তো তার মিওসিস হলে তার গ্যামেটস নাম্বার আমরা পাবো এনে। এবার বলছে কি যে ইন ডিপ্লয়েড অর্গানিজমস, এখানে ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করতে বলেছে। ইন ডিপ্লয়েড অর্গানিজম স্পেশালাইজ সেল কল্ড মিওসাইটস। মিওসাইটস কি হয়? হ্যাপ্লয়েড হয় না ডিপ্লয়েড হয়? মিওসাইটস হচ্ছে ডিপ্লয়েড। মিওসাইটস এর মানে হচ্ছে প্যারেন্ট মাদার, গ্যামেট মাদার সেল, গ্যামেট মাদার সেল। তো গ্যামেট মাদার সেলটাই তো মিওসিস হয়ে ডিপ্লয়েড মানে হ্যাপ্লয়েড গ্যামেটগুলোকে তৈরি করবে, তাই মিওসাইটসে প্লয়েডি, আর মনে রাখবে ডিপ্লয়েড, অনেকের ভুল হয়। মিওসাইটস হচ্ছে ডিপ্লয়েড, মিওসাইটসের মিওসিস হবে হয়ে গ্যামেট তৈরি করবে যেগুলো এন হবে। হলো,
এবার বলছে গ্যামেটের তো ফর্মেশন হয়ে গেল, তাহলে এবার গ্যামেটের ট্রান্সফার স্টেজটা আসছে। গ্যামেটের ট্রান্সফার স্টেজটা কিরকম না, বলছে আফটার দেয়ার ফর্মেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, মেল আর ফিমেল গ্যামেট হয়ে গেল, এবার তাদেরকে একসঙ্গে নিয়ে এসে ফিউশন করাতে হবে। তো সেই জন্য বলছে গ্যামেটস তো মোটাই হবে, ফিমেল গ্যামেটস স্টেশনারি, মানে মেল গ্যামেটটা মুভ করতে পারবে, ফিমেল গ্যামেট মুভ করতে পারে না। Exceptions, a few fungi and algae in which both types of gametes are motile, মানে যেখানে দুটোকেই দেখবো মুভ করতে পারছে আইসোগ্যামেটস এর ক্ষেত্রে হলো। In several simple plants like algae, bryophytes and pteridophytes, water is the medium through which this gamete transfer takes place, মানে মেল গ্যামেট গুলোতে সুইম করার জন্য ফ্লাজেলা আছে বা টেল আছে, তো ওয়াটারে সুইম করে ফিমেল গ্যামেটে গিয়ে রিচ করে, এটা হলো। এবার বলছে লার্জ নাম্বার অফ মেল গ্যামেটস হাউএভার ফেল টু রিচ দ্য ফিমেল গ্যামেট, তাই প্রচুর দেখবে একটা মিওসিসে ফিমেল গ্যামেট একটাই তৈরি হয় কিন্তু মেল গ্যামেট চারটে করে, কেন প্রচুর মেল গ্যামেট ওয়েস্টেজ হয়, নষ্ট হয়, তো সেই জন্য অনেক তৈরি হয় হলো। তো টু কম্পেনসেট দিস লস অফ মেল গ্যামেটস ডিউরিং ট্রান্সপোর্ট, দ্য নাম্বার অফ মেল গ্যামেটস প্রডিউসড ইন সেভারাল থাউজেন্ড টাইমস the number of them female gametes produced, যেটা বললাম যে মেল গ্যামেট অনেক ওয়েস্টেজ হয়, তো সেটাকে নষ্ট যাতে না হয় তাই অনেক বেশি সংখ্যায় কিন্তু তৈরি হয় হলো। তো এরপরে আসছে কি, এরপরে লাস্ট আসছে দেখো সিডেড প্ল্যান্টস যেগুলো, মানে অ্যানজিওস্পার্ম সায়ানুপা প্ল্যান্টস যদি হয় সেখানেও তাই পোলেন গ্রেনস গুলো কি হয় মেল গ্যামেটস দিয়ে ক্যারি হতে পারে, মানে পোলেন গ্রেনস যেগুলো তার ভিতরে মেল গ্যামেট যাবে, তো পোলেন গ্রেনস উইন্ড দিয়ে উইন্ডের থ্রু মানে বায়ু জল বিভিন্ন পাখি অ্যানিমেলস দ্বারা স্প্রেড হবে, সেটাও অনেকটা লস হয়, তাই ওটাও প্রচুর অ্যামাউন্টে তৈরি হয়। তো গ্যামেটস অ্যান্ড ওভিউলস হ্যাভ দ্য এগ, পোলেন গ্রেনস produced in anther therefore have to transfer to the স্টিগমা, মানে স্টিগমাতে গিয়ে গর্ভমুণ্ডে গিয়ে পৌঁছাতে হবে ফার্টিলাইজেশন হওয়ার জন্য। বাইসেক্সুয়াল সেলফ ফার্টিলাইজিং যে প্ল্যান্টগুলো হয়, মানে একটার মধ্যে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আছে, তো তাদের ক্ষেত্রে পোলেন গ্রেনস দেখো স্টিগমাতে যায় খুব ইজিলি, মানে ওই প্ল্যান্টেরই স্টিগমায় গিয়ে পোলেন গ্রেনস পড়ে গেল বা ওই প্ল্যান্টেরই গর্ভমুণ্ডে গিয়ে পোলেন গ্রেনস পড়ে গেল, সেটা অনেক ইজি, কিন্তু একটা থেকে আরেকটায় গেলে পরে লস অনেক বেশি হবে, তো সেটাই এখানে তোমাকে বললো। পোলেন গ্রেনস সুন আফটার দেয়ার শেড পড়লো আর কি, পড়ার পরে কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা, মানে গর্ভমুণ্ডের সংস্পর্শে আসে, এবার পলিনেশন হয় হলো। এবার পলিনেশনের পরে কি হবে না বলছে স্টিগমাতে দেখো পোলেন গ্রেনস জার্মিনেট অন দ্য স্টিগমা, মানে এইরকম যদি স্টিগমা হয়, স্টিগমা এটা হচ্ছে গর্ভমুণ্ড বা স্টিগমা, তো আর কি হয়েছে এখানে পোলেন গ্রেনটা পড়েছে, তো পোলেন গ্রেন যেই পড়লো তো পোলেন টিউব তৈরি হলো, সেটাই এখানে বলেছে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে পড়বই, তো সেটাই দেখো বলেছে পোলেন টিউব জার্মিনেট করবে আর পোলেন টিউব ক্যারিং দ্য মেল গ্যামেটস রিচ টু দ্য ওভিউল অ্যান্ড ডিসচার্জ দ্য মেল গ্যামেটস নিয়ার দ্য এগ, তো এখানে দুটো মেল গ্যামেট থাকবে, এখানটায় ওভিউল আছে, ধরে নাও এখানে এই 2n এর ডেফিনেটিভ নিউক্লিয়াসটা আছে, এখানে এগটা আছে, এগুলো আমরা পড়বো সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসে, তো দুটো মেল গ্যামেট এসে ডিসচার্জ হবে হলো। ফর্ম ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, দ্য অর্গানিজম মাস্ট ইভলভ আ স্পেশাল মেকানিজমস ফর গ্যামেট ট্রান্সফার, তাহলে এখানে একটা স্পেশাল প্ল্যান্টের দেখছি আমরা মেকানিজমস পাচ্ছি, মানে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালসের জন্য গ্যামেট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট process দেখব। successful transfer and coming together of the gametes is essential for most critical event in sexual reproduction, that is fertilization, কারণ ফার্টিলাইজেশনটা মানে এই আসতে হবে দুটো মেল ফিমেল গ্যামেট, দেন ফিউশন হবে কি হবে না, সব থেকে কমপ্লেক্স একটা স্টেজ তুমি বলতে পারো, আর একদম লাস্ট স্টেজে দেখো চলে যাচ্ছে ফার্টিলাইজেশন, সেখানে বলছে যে দ্য মোস্ট ভাইটাল ইভেন্ট বলতে পারো সেক্সুয়াল রিপ্রোডাকশনের, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন, এই প্রসেসটাকে আমরা বলবো সিঙ্গ্যামি, মানে ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, সেটাকে আমরা সিঙ্গ্যামি বলবো, তাতে জাইগোট তৈরি হয়ে যাবে। ফার্টিলাইজেশন অফেন ইউজড for the process, the term syngamy and fertilization are frequently used though
ইন্টারচেঞ্জেবলি, মানে দুটোই আমরা ব্যবহার করতে পারি। হলো, তাহলে ইফ সিঙ্গামি ডাজ নট অকার, না হলে কি হবে, প্রেগনেন্সি আসবে না, মানে ফার্টিলাইজেশন হবে না। তো অর্গানিজমস লাইক রটিফার, হানি বিজ অ্যান্ড ইভেন সাম লিজার্ড অ্যান্ড বার্ডস, the female gametes undergo development to form new organisms without fertilization. This phenomenon is called as parthenogenesis. খুবই ইম্পর্টেন্ট। কোনো ক্ষেত্রে ফার্টিলাইজেশন, হিউম্যান ওভাম যদি ফার্টিলাইজ না হয়, মেনস্ট্রুয়াল সাইকেলে রিলিজ হয়ে গেল, লস। কিন্তু কিছু অর্গানিজমসে দেখবো যে যদি ফিমেল গ্যামেট ফার্টিলাইজড নাই হয়, তাহলে ফিমেল গ্যামেটটা ডাইরেক্ট ম্যাচিওর অর্গানিজমসে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেরম যদি হয় তখন সেটাকে দেখো আমরা বলছি হচ্ছে পার্থেনোজেনেসিস। কাদের কাদের হয় না, হানিবির হবে, দেখো টার্কি বার্ডসদের পাবো, ফিমেল গ্যামেটস কি করে কাদের কাদের, লিজার্ডের পাবো, রটিফার্সদের পাবো, আর কিছু স্পিসিসের আর কি, হানিবি, লিজার্ড, টার্কি, তারপর রটিফার্স, এদের ক্ষেত্রে দেখছি পার্থেনোজেনেসিস হচ্ছে, মানে ফিমেল গ্যামেটটা উইদাউট ফার্টিলাইজেশন ম্যাচিউর হচ্ছে, হয়ে অর্গানিজম তৈরি করছে। ওয়্যার ডাজ সিঙ্গামি অকার, কোথায় হয় না, দুটো হতে পারে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হতে পারে, যেখানে মেল গ্যামেটটা সুইম করলো, ওভাম বা ফিমেল গ্যামেট যে দেখবো যে অ্যাটমসফিয়ারে রিলিজ হয়েছে, ওয়াটারে হয়তো রিলিজ হয়েছে, তো সেখানে ফার্টিলাইজেশন হচ্ছে, তাহলে এটা এক্সটার্নাল। আর যদি দেখি এই যে দেখো ওয়াটারে হচ্ছে, এনহ্যান্স দ্য চান্স অফ সিঙ্গামি। দিস হ্যাপেন্স কাদের হয়, বনি ফিশদের হয়, ফ্রগসের হয়। বা লার্জ নাম্বার অফ অফস্প্রিং আর প্রডিউসড হয়, প্রচুর অফস্প্রিং সেখানে দেখছি তৈরি হচ্ছে। কিন্তু মেজর ডিসঅ্যাডভান্টেজ কি না, সেখানে কিন্তু এক্সট্রিমলি ভালনারেবল টু প্রিডেটরস থ্রেটেনিং দেয়ার সার্ভাইভাল আপ টু দ্য অ্যাডাল্টহুড। মানে মাছেদের ক্ষেত্রে যদি ধরো, ফ্রগসদের ক্ষেত্রে যদি ধরো, যে ওরা তো সবাই জলে ছেড়ে দেওয়া হলো, তাহলে জলে যদি ছেড়েই দেওয়া হয় তো তাহলে তারপরে ওরা ছোট অবস্থায় তো কেউ খেয়ে নেবে, প্রিডেশন হয়ে যাবে, তো সেটা থেকে বাঁচাটা খুব সমস্যাজনক হয় যাদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, বাইরে হয়, বহির্নিষেক। আর অন্তর্নিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশনটা কি না, রেপটাইলসদের, বার্ডসদের, ম্যামলসদের, মেজরিটি অফ প্ল্যান্টস, ব্রায়োফাইট, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, এদের প্ল্যান্টের ফিমেল বডির ভেতরে মেল গ্যামেট এন্টার করে, ওভামকে ফার্টিলাইজ করে, তখন এটাকে আমরা ইন্টারনাল ফার্টিলাইজেশন বলছি। এবং এখানে দেখো বলছে যে অর্গানিজম এক্সিবিটিং ইন্টারনাল ফার্টিলাইজেশন, দ্য মেল গ্যামেটস ইজ মোটাইল, মুভ করতে পারে, ফিমেল গ্যামেটের কাছে পৌঁছাতে পারে, ফিউশন হয়। এবং এখানে দেখো বলছে যে লসটা অনেক কম, কেননা ফিমেল বডির ভিতর থাকছে ম্যাচুরিটি, মানে একটা টাইম পর্যন্ত, তারপর চাইল্ডের ধরো বার্থ হচ্ছে, তো তাহলে ওখানে প্রোটেকশনটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। এই হলো। এবার হচ্ছে লাস্ট পোর্শন, যে ফার্টিলাইজেশন তো হয়ে গেছে, তাহলে পোস্ট ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের পরে হবেটা কি, বলছে ফর্মেশন অফ দ্য ডিপ্লয়েড জাইগোট is universal in all sexually reproducing organisms, মানে জাইগোট তো তৈরি হবেই। এবার অর্গানিজমটা হতে পারে ইন অর্গানিজমস উইথ এক্সটার্নাল ফার্টিলাইজেশন, জাইগোট ইজ ফর্মড ইন দ্য এক্সটার্নাল মিডিয়াম, মেনলি ওয়াটারে হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশনে জাইগোটটা, এবার সেটা ম্যাচিওর হবে, বড় হবে এই। আর যদি জাইগোটটা মানে ফিমেল বডির ভেতরে থাকে তো সেটা ফিমেল বডির ভেতরে ডেভেলপ করবে। তো জাইগোটটা ডেভেলপস করবে কোথায় না, লাইফ সাইকেল দেখো, দ্য অর্গানিজমস হ্যাজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইট ইজ এক্সপোজ টু, তারপরে ধীরে ধীরে ম্যাচিউরের পরে এনভায়রনমেন্টে যাবে। ইন অর্গানিজমস বিলঙ্গিং টু ফাঞ্জাই অ্যালগি, জাইগোট ডেভেলপস আ থিক ওয়াল দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু ডেসিকেশন অ্যান্ড ড্যামেজ। বলছে ফাঞ্জাই অ্যালগিদের ক্ষেত্রে জাইগোটটা যেটা তৈরি হয় একটা থিক ওয়াল তৈরি করে ফেলে, যাতে ডেসিকেশন মানে ডিহাইড্রেশন, জল যাতে খুব বেশি না বেরিয়ে যায়, নিউট্রিশন যাতে মেনটেন হয়, বাইরের আঘাত থেকে যাতে প্রতিরক্ষা করতে পারে, একটা থিক ওয়াল তৈরি করে। হলো, ইট আন্ডারগোজ আ পিরিয়ড অফ রেস্ট বিফোর জার্মিনেশন, মানে এটা থেকে যখন জার্মিনেট করবে অনেকটা রেস্টিং পিরিয়ড থাকে। হলো, ইন অর্গানিজমস উইথ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, জাইগোট ডিভাইডস বাই দ্য মিওসিস টু ফর্ম হ্যাপ্লয়েড স্পোর্স, মানে যাদের ক্ষেত্রে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল পাই, ঠিক আছে, মানে হ্যাপ্লয়েডটা প্রিডমিনেন্ট, তাদের জাস্ট জাইগোটটাই, এইটা যদি জাইগোট হয়, জাইগোটটাই শুধুমাত্র 2n স্টেজ, ইমিডিয়েটলি কি হয় ওখানে মিওসিস হয়ে যায়, ইমিডিয়েটলি ওখানে মিওসিস হয়ে যায়, হয়ে ওটা আবার হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে ফেলে। তো তাহলে যারা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়, যাদের হ্যাপ্লন্টিক
লাইফ সাইকেল প্যাটার্ন ধরো, যাদের মেন কি বলা যেতে পারে লাইফ সাইকেলের মেন পোর্শনটাই হ্যাপ্লয়েড, তো তাদের ইমিডিয়েট মিওসিস হয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়ে যায়, এই হয়। তো দ্যাট গ্রো ইনটু হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়ালস। কনস্ট্যান্ট, আচ্ছা কনসাল্ট ইউর ক্লাস 11 বুক, যেখানে লাইফ সাইকেল প্যাটার্ন তোমরা পাবে। জাইগোট ইজ দ্য ভাইটাল লিঙ্ক দ্যাট এনশিওর কন্টিনিউটি অফ স্পিসিস বিটুইন অর্গানিজমস অফ ওয়ান জেনারেশন অ্যান্ড দ্য নেক্সট। ঠিক না, জাইগোটটাই তো মানে আগের জেনারেশন থেকে নেক্সট জেনারেশনকে বয়ে নিয়ে যাবে, কেন আগের স্পার্ম আর এগ এসে ফিউজড হয়ে জাইগোট তৈরি করেছে, সেটা থেকে আবার নতুন অর্গানিজম, তাহলে আগের আর নেক্সট অর্গানিজমের মিডিলের যে লিঙ্কটা সেটা জাইগোট তৈরি করে। Every sexual reproducing organisms including human beings life as a single cell zygote, লাইফটা স্টার্ট হয় একটা সিঙ্গেল সেল জাইগোট হিসাবে, তারপর মাল্টিসেলুলার হচ্ছি আমরা। আর এমব্রায়োজেনেসিস হচ্ছে এটাই যে এই যে সিঙ্গেল সেল জাইগোট, এই যে জাইগোট সেটাই মাল্টিসেলুলার হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন হয়ে, কি সেটা না সেল ডিফারেন্সিয়েশন এমব্রায়োজেনেসিস, জাইগোট আন্ডারগো সেল ডিভিশন। নর্মাল জাইগোট হওয়ার পর সেটা কিন্তু বারবার নর্মাল মাইটোসিস সেল ডিভিশন করে এমব্রায়োজেনেসিস করে, যেটাকে আমরা সেল ডিফারেন্সিয়েশন বলবো, মানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানসগুলো তৈরি হয় সেটা বললো। ডিভিশনস ইনক্রিজেস দ্য নাম্বারস অফ সেলস and developing embryo. The differentiation helps the groups of cells to undergo certain modifications to form specialized tissue and organs to form all organisms. ঠিক আছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানিজমসের যার যে অর্গানসগুলো আছে সেটা তৈরি করতে ডিভাইড করে নর্মাল মাইটোসিস ডিভিশন। তো এই জিনিসটাই কি করে ডিফারেন্সিয়েশন হয় বা জাইগোট থেকে এমব্রায়োজেনেসিস কি করে হয়, তো সেটা আমরা হিউম্যান রিপ্রোডাকশন পোর্শনে হিউম্যান পার্টটা বা বলতে পারো অ্যানিমেলসের পার্টটা ধারণা, প্ল্যান্টেরটা কি করে হয় সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন এই ফ্লাওয়ারিং প্ল্যান্টসে আমরা ডিটেলসে পড়বো। তো এই চ্যাপ্টারটা এই পোর্শনটা এতটাই ছিল, প্রত্যেকটা এক্সাম্পলস এখানে খুব ভালো করে পড়বে, কনসেপ্টসগুলোকে ক্লিয়ার করে নেবে। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্প করবে। থ্যাংক ইউ।